গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি সমাসের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরের পরবর্তী অংশ নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক। তো আগের ক্লাস অব্দি আমরা 90টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? তো আজকে তার পর থেকে দেখো, জ্ঞান দ্বারা বিশিষ্ট কোন তৎপুরুষ। তো দেখো এখানে কি আছে, দ্বারা। আগের দিন আমরা ওই আহ নিমিত্ত তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ ইত্যাদি নিয়ে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করেছিলাম। তো এখানে দেখো সেগুলিরই একটি, এখানে দ্বারা আছে। তো দ্বারা থাকলে কোন সমাস হয়ে থাকে? তো আগে অপশনস দেখো। অপশন ক কর্ম তৎপুরুষ, খ নিমিত্ত তৎপুরুষ, গ করণ তৎপুরুষ, ঘ অপাদান তৎপুরুষ। কি হবে? দ্বারা। দ্বারা থাকলে কোন কারক হয় সেটা আগে মনে করো। না, করণ কারক হয়। তো কোন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এই দ্বারা বিভক্তিটি লোপ পায়? তো কারক যেহেতু করণ কারক, তো তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও তাই করণ তৎপুরুষ হবে, তাই তো? তাহলে সঠিক উত্তর কি হবে? ক করণ তৎপুরুষ। হুম। তারপরের প্রশ্ন দেখো, গৃহে আগত কোন তৎপুরুষ? ক অপাদান তৎপুরুষ, খ নিমিত্ত তৎপুরুষ, গ অধিকরণ তৎপুরুষ, ঘ সম্বন্ধ তৎপুরুষ। কি হবে? গৃহে আগত। প্রথমত পূর্বপদটিকেই দেখো ভালো করে। গৃহে কোথায় দিয়ে প্রশ্ন করা হচ্ছে? কোথায় দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়, বা সময় বা স্থান বোঝালে কোন কারক হয় মনে করো। না, অধিকরণ কারক হয়, তাই তো? এবং এখানে আরো একটা জিনিস লক্ষণীয়, যে এই গৃহে, এই শব্দটির মূল শব্দ কি? গৃহ, এবং তার সঙ্গে একটা এ যুক্ত হয়েছে। গৃহ যুক্ত এ, অর্থাৎ এখানে এ বিভক্তি যুক্ত রয়েছে, তাই তো? তো অধিকরণ কারকের ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে এ বিভক্তি যুক্ত থাকে, এবং অধিকরণ তৎপুরুষের ক্ষেত্রে দেখি সেই এ বিভক্তিটি সমাসবদ্ধ পদে লোপ পায়। তাহলে এটা কি হবে? কোন তৎপুরুষ হবে? গৃহে আগত। কোথায় আগতর কথা বলা হচ্ছে? গৃহে। এটা স্থানের কথা বলা হচ্ছে। সুতরাং অধিকরণ কারক, এবং তৎপুরুষের ক্ষেত্রে অধিকরণ তৎপুরুষ। তাহলে এর সঠিক উত্তর হবে ক অধিকরণ তৎপুরুষ। হম। তারপরের প্রশ্ন দেখো, মানবের শিশু কোন তৎপুরুষ? আগে অপশন দেখো। অপশন ক না তৎপুরুষ, অপশন খ অধিকরণ তৎপুরুষ, গ অপাদান তৎপুরুষ, ঘ সম্বন্ধ তৎপুরুষ। তো এখানে কি আছে? মানবের শিশু। হুম। তো কি বিভক্তি যুক্ত থাকছে সেটা আগে থাকে। মানব যুক্ত এর, মানবের। তো এখানে এর বিভক্তি যুক্ত থাকছে। তো এর বিভক্তি যুক্ত থাকলে কারকে কি হয়? সম্বন্ধ পদ হয়। এবং তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এই এর বিভক্তি লোপ পেলে কোন সমাস হয়? এই যে মানবের শিশু, এর বিভক্তি যুক্ত থাকছে, কিন্তু এটা যখন আমরা সমাসবদ্ধ পদ তাতে মানে পরিণত করব, তখন কি হবে? না, মানব শিশু হয়ে যাবে, তাই তো? তখন এর বিভক্তিটি লোপ পাবে। ফলে কোন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে? না, সম্বন্ধ তৎপুরুষ। কারক যেহেতু সম্বন্ধ পদ, তাই সমাসের ক্ষেত্রেও সম্বন্ধ তৎপুরুষই হবে। তাহলে এর সঠিক উত্তর হবে ঘ সম্বন্ধ তৎপুরুষ। ঠিক আছে? তারপর পরের প্রশ্ন দেখো, বিপদকে আপন্ন কোন তৎপুরুষ? অপশন দেখো। অপশন ক
কর্ম তৎপুরুষ, অপশন খ করণ তৎপুরুষ, অপশন গ অপাদান তৎপুরুষ, অপশন ঘ অধিকরণ তৎপুরুষ। কোনটা হবে এর সঠিক উত্তর? না, দেখো আগে ব্যাস বাক্যটি ভালো করে দেখো। বিপদকে আপন্ন, এখানে দুটো বিষয় লক্ষণীয়। কি কি? দেখো প্রথমে পূর্বপদটি দেখো, বিপদ কে, অর্থাৎ এখানে কে বিভক্তি যুক্ত আছে। আর দ্বিতীয় হলো আপন্ন, পরপদ আপন্ন আছে। তো একটা কে বিভক্তি, একটা আপন্ন শব্দ যুক্ত থাকছে পরপদে। যুক্ত ঠিক নয়, যে পরপদের স্থানে থাকছে। তো আগে দেখো কারকটা আগে মনে করো। তো কোন কারকের ক্ষেত্রে কে বিভক্তি থাকে, যুক্ত থাকে? কর্মকারকে, তাই তো। এবং এখানে আমরা এটুকু নিশ্চিত হলাম যে এই বিপদকে, এই কে হলো গিয়ে কর্মকারকের বিভক্তি। একটা গেল। আরেকটি হলো আপন্ন। তো আমরা সমাসের ক্ষেত্রে দেখে এসেছি যে কোন তৎপুরুষ সমাসে এরকম আপন্ন পরপদে থাকে। কোন তৎপুরুষের ক্ষেত্রে দেখি আমরা, যেহেতু এখানে কারক হিসাবে কর্মকারক হচ্ছে, তাহলে তৎপুরুষ সমাস হিসাবে কি হবে না, সেই কর্ম তৎপুরুষ সমাসই হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? ক কর্ম তৎপুরুষ। ঠিক আছে, তারপর পরের প্রশ্ন দেখো, লোকলজ্জা এই সমাসবদ্ধ পদটির সঠিক ব্যাসবাক্য কি? এই লোকলজ্জা একটা সমাসবদ্ধ পদ, এটার সঠিক ব্যাসবাক্য আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো অপশন গুলো দেখো, অপশন ক লোক দ্বারা লজ্জা, খ লোকের লজ্জা, গ লোক থেকে লজ্জা, নাকি ঘ লোককে লজ্জা। তো কোনটা হবে সঠিক ব্যাসবাক্য? কি বলা হচ্ছে? লোক লজ্জা। তো এই লজ্জাটা কার থেকে পাওয়া? না লোকের থেকে। থেকে হচ্ছে, তাই তো। লোকের দ্বারা কি লজ্জা পাওয়া যায়? নিশ্চয়ই নয়। লোকের লজ্জা লোক লজ্জা হয়? নয়। লোক থেকে লজ্জা, লোককে লজ্জা, লোককে লজ্জা থেকে লোক লজ্জা হয়? কখনোই সম্ভব নয়। তো লোকের থেকে যে লজ্জাটা পাওয়া হয় সেটাকেই লোকলজ্জা বলা হয়, তাই তো। তাহলে এখানে সঠিক ব্যাসবাক্যটি হবে অপশন গ লোক থেকে লজ্জা। তারপর দেখো, গোলায় ভরা কোন তৎপুরুষ? অপশন ক কর্ম তৎপুরুষ, অপশন খ করণ তৎপুরুষ, অপশন গ অপাদান তৎপুরুষ, অপশন খ অধিকরণ তৎপুরুষ। কোনটা হবে সঠিক? দেখো ব্যাসবাক্যটি আগে ভালো করে দেখো। গোলায় ভরা, হুম গোলা, গোলা তোমরা জানো কি জানি না, যে আগের, এখন ততটা দেখা যায় না, আগের দিনে দেখা যেত বেশিরভাগ যে চাষিদের বাড়িতে দেখা যেত। কি হতো না, ধান চাষ বা গম চাষ যারা করেন, একটা গোলা বেঁধে রাখতেন, এবং তার মধ্যেই সেই ধান বা গম বা জব যাই হোক যা চাষ করতেন তার মধ্যে মজুদ রাখতেন। সেটাকে গোলা বলা। তো সেই গোলায় ভরা বলতে সেই গোলার কথা বলা হচ্ছে। যেমন আমরা একটু আগে দেখলাম যে গৃহে আগত, হম যে কোন একটা স্থান বোঝাচ্ছে, কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, কোথায় না গৃহে। হুম তেমনি গোলাটাও একই রকম, যে গোলায় বলতে সেটাও কোনো একটা স্থান বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে, যে গোলায় আছে, গোলায় ধান ভরা আছে, এইরকম। তো এটাও দেখো কোথায় দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি। হুম তো কোথায় দিয়ে প্রশ্ন করলে এবং এই স্থান বা সময় এরকম বোঝালে কারকের ক্ষেত্রে কোন কারক হয়ে থাকে আমরা জানি, যে অধিকরণ কারক। হুম তো সেটাই এখানে সমাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। তো এটা কোন তৎপুরুষ সমাস হিসাবে আমরা জানবো? যেহেতু কারকে অধিকরণ হয়েছে, তাই এই সমাসের ক্ষেত্রেও এটা
অধিকরণ তৎপুরুষ হবে। তাহলে এর সঠিক উত্তর হবে ঘ, অধিকরণ তৎপুরুষ সমাস। ঠিক আছে, তারপর পরবর্তী প্রশ্ন দেখো, গ্রামের সভা কোন তৎপুরুষ? অপশন দেখো, অপশন ক অধিকরণ তৎপুরুষ, খ অপাদান তৎপুরুষ, গ সম্বন্ধ তৎপুরুষ, ঘ কর্ম তৎপুরুষ। তো কোনটা হবে সঠিক উত্তর? দেখো আগে ব্যাস বাক্য দেখো, গ্রামের সভা, পূর্বপদটি দেখো, পূর্বপদের মূল শব্দ কি? গ্রাম। তো এখানে বিভক্তি কি যুক্ত হয়েছে সেটা আগে আমাদের বের করতে হবে। তো গ্রাম যদি মূল শব্দ হয় তাহলে বিভক্তি কি? গ্রাম যুক্ত এর, গ্রামের, সুতরাং এর বিভক্তি এখানে যুক্ত থাকছে। তো কোন কারকের ক্ষেত্রে এর বিভক্তি যুক্ত থাকে এবং কোন সমাসের ক্ষেত্রে তার সমাসবদ্ধ পদে এই এর বিভক্তি লোপ পায় সেটা মনে করতে হবে। তো অধিকরণ নাকি অপাদান নাকি সম্বন্ধ নাকি কর্মতৎপুরুষ, কোনটা হবে সঠিক? তো এর থাকলে কারকের ক্ষেত্রে সম্বন্ধ পদ হয়, এবং যেহেতু কারকের সম্বন্ধ পদ হয় তাই তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হবে? সেই সম্বন্ধ তৎপুরুষই হবে। তাহলে এর সঠিক উত্তর হবে গ, সম্বন্ধ তৎপুরুষ। তারপর পরবর্তী প্রশ্ন দেখো, রাত কানা এর সঠিক ব্যাস বাক্য কি? এই রাত কানা এটি একটি সমাসবদ্ধ পদ এবং এর সঠিক ব্যাস বাক্য কি হবে এই চারটে অপশন থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো কি কি অপশন দেওয়া আছে আগে দেখো, অপশন ক রাত থেকে কানা, খ রাতের কানা, ক রাতের জন্য কানা, নাকি ঘ রাতে কানা। তো রাত কানা, রাত থেকে কানা, রাত থেকে কি কানা হওয়া যায়? কানা মানে তোমরা নিশ্চয়ই জানো যে অন্ধ, অন্ধ বোঝায়। রাতের কান, রাতের কানা হয়? হয় না। রাতের জন্য কেউ কানা হয়ে যায়? হয় না। রাতে কানা, সে রাতে অন্ধ, রাতে সে দেখতে পায় না, সেটা বোঝায়। তাহলে এই রাত কানা সমাসবদ্ধ পদটির সঠিক ব্যাস বাক্য হবে রাতে কানা, অর্থাৎ অপশন ঘ হবে সঠিক উত্তর, রাতে কানা। তারপর পরবর্তী প্রশ্ন, তৃণ দ্বারা শূন্য কোন তৎপুরুষ সমাস? অপশন ক অপাদান তৎপুরুষ, অপশন খ করণ তৎপুরুষ, অপশন গ কর্ম তৎপুরুষ, অপশন খ অধিকরণ তৎপুরুষ। তো কোনটা হবে সঠিক? তো আমাদের করণীয় কি? যে প্রশ্নটা ভালো করে দেখা, এবং এখানে যেহেতু এই ব্যাস বাক্যটির উপর ভিত্তি করেই প্রশ্নটি তৈরি হয়েছে তাই ব্যাস বাক্যটি আমাদেরকে আগে ভালো করে দেখতে হবে, যে তৃণ দ্বারা শূন্য। তো এখানে কি আছে? এটা পূর্বপদ, এটা পরপদ, এবং পূর্বপদ আর পরপদটাকে সংযুক্ত করেছে এই দ্বারা নামক একটা বিভক্তি, বা একটা শব্দ বলা যায়। তো এই দ্বারা কোন কারকের ক্ষেত্রে এই দ্বারা, দিয়া, কর্তৃক এই ধরনের বিভক্তি যুক্ত থাকে সেটা আমাদেরকে আগে মনে করতে হবে। তো অপশন দেখো, দেখে যদি তোমাদের মনে পড়ে, অপশন ক অপাদান তৎপুরুষ, অপশন খ করণ তৎপুরুষ, অপশন গ কর্ম তৎপুরুষ, অপশন খ অধিকরণ তৎপুরুষ। তো কোন কারকের ক্ষেত্রে দ্বারা, দিয়া, কর্তৃক এই ধরনের বিভক্তিগুলি যুক্ত থাকে? বলো দেখি তোমরা। তো করণ কারকে, তাই তো। তো কারকের ক্ষেত্রে যেহেতু এটা করণ কারক হবে, তো এটাকে সমাসে যখন প্রযোজ্য হবে এই দ্বারা, দিয়া ইত্যাদি বিভক্তিগুলো যুক্ত থাকছে এবং সমাসবদ্ধ পদে, সেক্ষেত্রে সেই দ্বারা, দিয়া, বা এখানে যেটা প্রশ্ন আছে এই দ্বারা, এই বিভক্তিটি লুপ্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে কোন সমাস হবে?
যেহেতু কারক করণ কারক, তো সমাসের ক্ষেত্রেও একই রকম ভাবে করণ তৎপুরুষ হবে। তাহলে এর সঠিক উত্তর হবে খ, করণ। করণ তৎপুরুষ। হুম। তারপর পরের প্রশ্ন দেখো, অনাথ আশ্রম এই সমাসবদ্ধ পদটির সঠিক ব্যাসবাক্য কি? অনাথ আশ্রম। অপশনগুলি দেখো, ক, অনাথের আশ্রম, খ, অনাথের দিয়ে আশ্রম, গ, অনাথের জন্য আশ্রম, নাকি ঘ, কোনোটিই নয়। অর্থাৎ প্রথমে যে তিনটি অপশন দেওয়া আছে সেগুলির মধ্যে কোনোটাই হবে না, কোনোটাই সঠিক নয়। তাহলে কি হবে? অনাথ আশ্রম। অপশন কয় কি আছে? অনাথের আশ্রম, অনাথের আশ্রম। খ, অনাথের দিয়ে আশ্রম, অনাথকে দিয়ে আশ্রম করা যায়? যায় না। অনাথের জন্য আশ্রম, এই আশ্রমটা কাদের জন্য বা কার জন্য? না, অনাথের জন্য আশ্রম করে, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ক, অনাথের জন্য আশ্রম। হুম। তো এটা নিমিত্ত তৎপুরুষে, যে নিমিত্ত, জন্য বোঝালে নিমিত্ত হয়, উদ্দেশ্য বোঝালে নিমিত্ত হয়। তো এই অনাথ আশ্রম এই সমাসবদ্ধ পদটিও কিন্তু নিমিত্ত তৎপুরুষ, এবং এই অনাথ আশ্রমের সঠিক ব্যাসবাক্য হবে অনাথের জন্য আশ্রম। তো তার পরবর্তী প্রশ্ন দেখো, পূর্বে আস্বাদিত এই ব্যাসবাক্যটির সঠিক সমাসবদ্ধ পদ কোনটি? তো আগে যেমন আমরা সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য খুঁজে বের করেছি, এখন ব্যাসবাক্য দেওয়া আছে, সেটার সঠিক সমাসবদ্ধ পদ খুঁজে বের করতে হবে। তো এখানে সমসমান পূর্বপদ আর পরপদ কি আছে? না, পূর্বে আস্বাদিত। তো দেখো অপশন দেখো, সমাসবদ্ধ পদ কোনটা হতে পারে? দেখো, ক, পূর্ব আস্বাদিত, খ, পূর্বাস্বাদিত, গ, আস্বাদিত পূর্ব, ঘ, পূর্বে আস্বাদিত। কোনটা হবে সঠিক? দেখো, ভালো করে তোমরা কিন্তু বানানগুলো লক্ষ্য করবে। হ্যাঁ, তাড়াহুড়ো করে একই রকম মনে হচ্ছে বলে দিয়ে দেবে না, ঠিক আছে? একই রকম উচ্চারণের কাছাকাছি এরকম থাকতেই পারে বানান। ভালো করে দেখে তারপরে কিন্তু তোমরা আহ, সেটাকে তোমরা বাছবে। তো দেখো, পূর্বে আস্বাদিত, পূর্ব আস্বাদিত, পূর্বাস্বাদিত, আস্বাদিত পূর্ব, আবার পূর্বে আস্বাদিত, এই পূর্বপদ আর পরপদ দুটো জুড়ে আসছে, দুটোই যুক্ত হয়ে গেছে কেবল। তো এখানে এই পূর্বে আস্বাদিত, শুরুতে পূর্বে আছে, এবং আমরা অধিকরণ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে একটা নিয়ম দেখেছিলাম, তোমাদের কি মনে আছে? যে অধিকরণ তৎপুরুষের ক্ষেত্রে পরনিপাত হয়। হুম, যে শুরু যেরকম পূর্বে থাকবে এবং পরে একটা যে পরপদ থাকবে সেটা উল্টে যাবে, অর্থাৎ পূর্বপদ পরপদের জায়গায় বসবে আর পরপদ আহ, পূর্বের জায়গায় বসবে। হুম। তো এই চারটা অপশনস এর মধ্যে কোথায় এরকম পরনিপাতের ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ? পূর্ব আস্বাদিত, এখানে পূর্ব, পূর্বপদ পূর্বেই আছে, পরপদ পরপদেই আছে, এখানেও তাই, এখানেও তাই। এখানে দেখো আস্বাদিত পূর্ব, অর্থাৎ এটা ছিল পরপদ, এটা ছিল পূর্বপদ, কিন্তু এখানে সেই পরপদটা পূর্বপদে বসেছে এবং পূর্বপদটা পরপদে বসেছে। তাহলে এখানে কি পরনিপাত হচ্ছে? হ্যাঁ, তাই এটা, অর্থাৎ পূর্বে আস্বাদিত এই ব্যাসবাক্যটির সঠিক সমাসবদ্ধ পদ হবে অপশন গ, আস্বাদিত পূর্ব। হুম। তারপর পরের প্রশ্ন দেখো, পূর্বে শ্রুত, শ্রুত পর্ব এটি কোন তৎপুরুষ? এখানে দেখো, আচ্ছা আগে অপশন গুলো দেখে নাও। অপশন ক, অপাদান তৎপুরুষ, অপশন খ,
করণ তৎপুরুষ, অপশন গ অধিকরণ তৎপুরুষ, অপশন ঘ নং তৎপুরুষ। তো এখানে দেখো আগে ভালো করে কি বলছে, পূর্বে শ্রুত, এটা ব্যাস বাক্য, সমসমান পূর্বপদ সমসমান পরপদ মিলে যে সমস্ত পদটি তৈরি হয়েছে সেটা হলো শ্রুত পূর্ব। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, যে অন্যরকম একটু, যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম, যে পূর্বে শ্রুত, এখানে এই পরপদ পূর্বে বসছে আর পূর্বপদ পরে বসছে। পূর্বে শ্রুত, শ্রুত পর্ব, শ্রুত পূর্ব। তো এখানে কি পরনিপাত হচ্ছে, তো কোন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পরনিপাত হয়, না অধিকরণ তৎপুরুষে, তাই তো? তাহলে সঠিক উত্তর কি হবে, অপশন গ অধিকরণ তৎপুরুষ সমাস। তারপর পরের প্রশ্ন দেখো, ছায়া দিয়ে ঘেরা, এটি কোন তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য? ছায়া দিয়ে ঘেরা, এটা একটা ব্যাস বাক্য। তো অপশন দেখো, অপশন ক কর্ম তৎপুরুষ, খ করণ তৎপুরুষ, গ অপাদান তৎপুরুষ, ঘ অধিকরণ তৎপুরুষ। তো এই ব্যাস বাক্যটির মধ্যে আমাদের লক্ষণীয় বিষয় কোনটি? দেখো, এটা পূর্বপদ, এটা পরপদ, পূর্বপদ ছায়া, পরপদ ঘেরা। তো এই পূর্বপদ আর পরপদটিকে মাঝখানে কোন বিভক্তি বা কোন শব্দ এটাকে সংযুক্ত করে রেখেছে, যে দিয়ে, অর্থাৎ এখানে দিয়ে বিভক্তি যুক্ত থাকছে মাঝে। হ্যাঁ, তো এবার তোমরা মনে করো যে এই দিয়ে বিভক্তি কোন কারকের ক্ষেত্রে যুক্ত থাকে, তো কোন কারকের সঙ্গে দিয়ে যুক্ত থাকে, দ্বারা, দিয়া, কর্তৃক। দিয়া যা, দিয়েও তাই। দিয়া যেটা সাধু ভাষার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে দিয়া, এবং চলিত ভাষার ক্ষেত্রে আমরা দিয়ে শব্দটি ব্যবহার করে থাকি, তাই তো? তো এই দিয়া আর দিয়ে একই শব্দ বা একই বিভক্তি। তো সেই দ্বারা, দিয়া, এটা বা দ্বারা, দিয়ে কোন কারকের ক্ষেত্রে যুক্ত থাকে বিভক্তিগুলি আমরা দেখি, না করণ কারকের ক্ষেত্রে, তাই তো? তো যেহেতু এটা করণ কারকের ক্ষেত্রে প্রযোজ্য, তো এটা সমাসের ক্ষেত্রে কি হবে, কোন তৎপুরুষ হবে, না কারক যা হবে, মানে সমাসের ক্ষেত্রেও সেই বিভক্তি অনুযায়ী হবে, তাই তো? তো সেই কারকের বিভক্তি অনুযায়ী, সেই কারকের নাম অনুযায়ী হবে। তো কি হবে তাহলে, খুব সহজ ভাবে তোমরা বলতে পারবে যে এটা করণ তৎপুরুষ, তাই তো? তাহলে এর সঠিক উত্তর হবে খ করণ তৎপুরুষ। তারপর পরের প্রশ্ন দেখো, বিস্ময়াপন্ন সমাসের ব্যাস বাক্য। তো এখানে বিস্ময়াপন্ন, এটা একটা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, এর ব্যাস বাক্য কি হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন দেখো, ক বিস্ময় দ্বারা আপন্ন, খ বিস্ময় কে আপন্ন, গ বিস্ময়ের নিমিত্ত আপন্ন, খ এগুলি কোনটিই নয়। তো কি হবে, বিস্ময়াপন্ন, যে বিস্ময় কে আপন্ন, এই আপন্ন কোন সমাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পরপদের ক্ষেত্রে যুক্ত ছিল বা পরপদের জায়গায় ছিল, কর্ম তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এই আপন্ন, এখানে দেখো এখানে যুক্ত আছে, এই আপন্ন পদটি সেখানে ছিল। তো কর্ম তৎপুরুষ যেহেতু হচ্ছে, তাই তার বিভক্তি অনুযায়ী কি যুক্ত থাকবে, কে, অর্থাৎ কে বিভক্তি যুক্ত থাকলে কর্মকারক হয়, এবং তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও সেটা কর্ম তৎপুরুষ হবে। তাই এর ব্যাস বাক্য তাহলে কি হবে, বিস্ময় কে আপন্ন। তাহলে এই বিস্ময়াপন্ন সমাসের সঠিক ব্যাস বাক্য হবে খ বিস্ময় কে আপন্ন। তারপর পরবর্তী প্রশ্ন দেখো,
পূর্বপদে না, নয়, নাই ইত্যাদি নঙর্থক অব্যয় থাকে কোন সমাস হয়? না শব্দটি দেখো বা অব্যয় ধরা যায়, এটা কি? এটা নঙর্থক কাজ করছে, তাই তো? নয় সেটাও নঙর্থক, নাইও নঙর্থক অব্যয়। তো এই মানে সমাসের ক্ষেত্রে সমাস সমান পূর্বপদে এই না, নয়, নাই এই ধরনের নঙর্থক অব্যয় থাকলে কোন সমাস হয় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি কি অপশন আছে দেখো আগে। অপশন ক উপপদ তৎপুরুষ, খ করণ তৎপুরুষ, গ না তৎপুরুষ, ঘ উপসর্গ তৎপুরুষ। কোনটা হবে সঠিক উত্তর? প্রথমেই দেখো এখানে নঙর্থকমূলক শব্দ বসছে, অব্যয় বসছে, না, নয়, নাই। যেহেতু নঙর্থক তাই তৎপুরুষটাও নঙর্থকই হবে। সুতরাং এই না তৎপুরুষটা হবে এর সঠিক উত্তর। হুম, তাহলে গয়ের দাগে হবে না তৎপুরুষটা হবে সঠিক উত্তর। ঠিক আছে। তারপর এই না তৎপুরুষেরও কিন্তু আবার অন্য নামও থাকে অনেকে, অনেক জায়গায় না তৎপুরুষের জায়গায় নং তৎপুরুষ বলে থাকে। তো দুটোকে তোমরা গুলিয়ে ফেলো না, যদিও না আর নং দুটোই নঙর্থক অব্যয়, তোমরা বুঝতে পারবে, তবু বলে দেওয়া যাতে ভুল না হয়। আচ্ছা, পরের দাগে দেখো, পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হলে নয় এর জায়গায় কি হয়? অর্থাৎ সমাসের ক্ষেত্রে যে পূর্বপদ পরপদ মিলে যে সমাসবদ্ধ পদটি তৈরি হয়, সেই পরপদের যে প্রথম বর্ণ থাকে সেটা যদি ব্যঞ্জন বর্ণ হয়, তাহলে সেখানে যে নঙর্থকমূলক অব্যয় যুক্ত থাকে নয়, সেটার জায়গায় সমস্ত পদে কোন অব্যয় বা কোন শব্দ যুক্ত থাকবে? অপশন দেখো। অপশন ক আ, খ অনা, গ অ, ঘ গর হয়। তো নয়ের জায়গায় কি হয়? যদি প্রথম মানে পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হয়, তাহলে নয়ের জায়গায় সমাসবদ্ধ পদে অ যুক্ত হয়। হুম, তাহলে সঠিক উত্তর হবে গ, অ হয়। ঠিক আছে। তারপর পরপদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে নয়ের জায়গায় কি হয়? হয়। এটা যেমন পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হলে নয়ের জায়গায় কি হয়, এটা তেমনি সমাসের সমসমান পরপদের প্রথম বর্ণ যদি স্বরবর্ণ হয়, হুম, স্বরবর্ণ হলে যে ব্যাসবাক্যে যে নয় অব্যয়টি যুক্ত থাকে সেটা সমাসবদ্ধ পদে গিয়ে কি কি যুক্ত হতে পারে? অপশন দেখো। ক অনা, ন, নাকি ক্ষয়ের দাগের অপশন দেখো বি নি, নাকি গ আ, নয়, নাকি ঘ অন আর ন হয়। কোনটা হবে সঠিক উত্তর? ঘয়ের দাগে অন আর ন। তো এটা এটা একটা হসন্ত হবে। ঠিক আছে, এরকম অন আর দন্তের ন, এটা যুক্ত হয় নয়ের জায়গায়। হুম। তারপর পরবর্তী প্রশ্ন, অচেনা কোন সমাস? অচেনা। অপশন দেখো। অপশন ক উপপদ তৎপুরুষ, খ উপসর্গ তৎপুরুষ, গ নং তৎপুরুষ, ঘ ব্যক্তি তৎপুরুষ। অচেনা, এই অচেনার মধ্যে একটা নঙর্থক ভাব কাজ করছে না? হ্যাঁ? তো যেহেতু নঙর্থক ভাব কাজ করছে, তাই এটা কোন সমাস হতে পারে? যে নং তৎপুরুষ, তাই তো, বা না তৎপুরুষ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ নং তৎপুরুষ। তারপর বিজোড় কোন সমাস? অপশন ক উপসর্গ তৎপুরুষ, অপশন খ উপপদ তৎপুরুষ, গ ব্যক্তি তৎপুরুষ, ঘ না তৎপুরুষ। বিজোড়, দেখো এই বিজোড়ের বিপরীত কি? যে জোড়। হুম, জোড়, বিজোড়। তো জোড় শব্দটা যখন আমরা বলি তখন একটা সদর্থক ভাব কাজ করে, এবং যখন বিজোড় বলি তখন কি হয়? একটা নঙর্থক ভাব কাজ করে।
তো এই বিজোড় হলে কোন সমাস হবে তাহলে? যে না তৎপুরুষ, তাই তো? এখানে যদি নং তৎপুরুষ হতো তাহলে সেটাই হতো। তো সঠিক উত্তর হবে ঘ, না তৎপুরুষ। এবং এই যে বিজোড়, এটারও কিন্তু ব্যাস বাক্য দেখলে তোমরা বুঝতে পারবে। যদিও বা মানে যদি তোমাদের প্রশ্নে ব্যাস বাক্য তুলে দেয় তাহলে তো আরো সুবিধা হবে তোমাদেরকে চেনা যে কোন সমাস বলে, কারণ তার মধ্যে সংযুক্ত অব্যয়যুক্ত থাকে। হ্যাঁ, তোমরা বুঝতে পারবে। তো নেই জোড়, বিজোড় এরকম নেই থাকলেই তো তোমরা বুঝতে পেরে যাবে ফট করে যেটা না তৎপুরুষ বা নং তৎপুরুষ। কিন্তু এরকমও থাকে, সমাসবদ্ধ পদও থাকে, সেটা তোমাদেরকে চিনে নিতে হবে এরকম। হুম। তারপর পরের প্রশ্ন, নয় সদৃশ এই ব্যাস বাক্যটির সঠিক সমাসবদ্ধ পদটি কি? অপশন দেখো, অপশন ক নয় সদৃশ, খ নি সদৃশ, গ বি সদৃশ, ঘ ন সদৃশ। তো এখানে এই নয়ের জায়গায় এটা নয়ই থাকছে, পরের অপশনে নি যুক্ত থাকছে, পরের অপশনে বি যুক্ত থাকছে, পরের অপশনে ন যুক্ত থাকছে। তো কোনটা সঠিক হবে? নয় সদৃশ, দেখো এই যে পূর্বপদ আর পরপদ, পূর্বপদ নয় আছে, পরপদ আহ সদৃশ আছে। এই শুরুটা কি? দন্তের স অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। কখনো কখনো আহ না তৎপুরুষের ক্ষেত্রে বা নং তৎপুরুষের ক্ষেত্রে পরবর্তী পদ মানে পরপদের প্রথম পদ ব্যঞ্জন বর্ণ হলে বি ও বসে নয়ের জায়গায়। তো এখানে বি থাকছে, ফলে তাহলে সঠিক উত্তর হবে বি সদৃশ। নয় সদৃশ এর সঠিক ব্যাস বাক্য হবে বি সদৃশ, অর্থাৎ সঠিক উত্তর হবে গ, বি সদৃশ। তারপর পরবর্তী প্রশ্ন, নয় মিল ব্যাস বাক্যটির সঠিক সমাসবদ্ধ পদ কি? অপশন দেখো, ক না মিল, খ নয় মিল, গ অমিল, নাকি ঘ গড় মিল। নয় মিল, না মিল বা নয় মিল দুটো মিলেই মানে পূর্বপদ পরপদ মিলেই নয় মিল থাকছে অপশন, অমিল আর গড় মিল। তো তোমাদের এই না মিল বা নয় মিল এই অপশন দুটো মনে হবে না, কিন্তু নয় মিল অমিল এটা তোমাদের মনে হতে পারে যে এটাই সঠিক উত্তর হবে, কিন্তু না। তো এই নয়ের জায়গায় কখনো কখনো গড় অব্যয় যুক্ত থাকে। তো এই নয় মিল হবে গড় মিল, অর্থাৎ নয় মিল ব্যাস বাক্যটির সঠিক সমাসবদ্ধ পদ হবে অপশন ঘ, গড় মিল। এটাই হবে সঠিক সমাসবদ্ধ পদ। তো বুঝতে পেরেছো সবাই? তো বাংলা ব্যাকরণের সমাস থেকে আমরা আজকেও বেশ কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং তোমরাও এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। তো এই সমাসের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর এখনো বাকি আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে এই সমাসের পরবর্তী বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরের আলোচনা নিয়ে। কেমন? তো ভালো থেকো সবাই, ধন্যবাদ।